প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা গত ক্লাসে আমরা নগদান বই নিয়ে আলোচনা করেছিলাম। নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয়, নগদান বই কি, নগদান বইয়ের প্রকারভেদ, কিভাবে কোন ছকের মাধ্যমে কোন নগদান বই প্রস্তুত করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব কিভাবে সমাধান করা যায়। আমরা আজকে 1 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো দেখো, আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কটা পড়ে নেব। তোমরা সবাই বই বের করে শুরুতেই আগে 1 নম্বর অঙ্কটা পড়ে নেবে। দেখো, এখানে বলেছে যে ঢাকার ইসলামপুরের মেসার্স দেবলীনা বস্ত্রালয় এর 2017 সালের মে মাসের কয়েকটি লেনদেন নিম্নরূপ। 1 তারিখে আছে কি প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা। 2 তারিখে আছে কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাট্টায় নগদে বিক্রয়। এটাও কিন্তু একটা নগদ লেনদেন, বিক্রয় করেছি আমরা। এরপরে আমাদের আছে কি পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয় 80,000 টাকা। 80,000 টাকার কাপড় ক্রয় করেছি, কিন্তু এখানে নগদ বাকি উল্লেখ নাই, কিন্তু প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। তাহলে কি বুঝবো? এটা বাকিতে ক্রয় করা হয়েছে। এরপরে দেখো, সজল ট্রেডার্স হতে মে 13, সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। অর্থাৎ সজল ট্রেডার্সের নিকট থেকে আমরা টাকা পেয়েছি 40,000 টাকা। 15 তারিখ অগ্রিম দোকান ভাড়া প্রদান করা হলো 30,000 টাকা। আমরা দোকান ভাড়া প্রদান করেছি অগ্রিম 30,000 টাকা। এরপর দেখো, মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান করা হয়েছে। এটা কিন্তু বস্ত্রালয় আর কাপড় প্রদান করা হয়েছে, তাহলে এটা কিন্তু একটা কাপড়, একটা এই প্রতিষ্ঠানের জন্য পণ্য। তাহলে এই পণ্য কিন্তু চলে গেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ 2,500 টাকা। তো আমরা অঙ্কটা পড়ে নিলাম। এখন আমাদের কি করণীয়, আমাদের কি কাজ আসলে করতে হবে সেটাই আমরা একটু দেখি। দেখো, এখানে উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা। তাহলে অনগদ লেনদেন কি? যেগুলো আসলে নগদ টাকায় লিপিবদ্ধ হয়নি, নগদ টাকায় সম্পূর্ণ হয়নি, তাহলে সেগুলোকে আমরা অনগদ লেনদেন বলবো। এখানে আমরা দুইটা অনগদ লেনদেন পেয়েছি। একটা দেখো, 10 তারিখে শাহী বস্ত্র বিতানের নিকট হতে কাপড় ক্রয়, আর 20 তারিখ মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান করা হলো। এই দুইটাই আসলে অনগদ লেনদেন। তাহলে আমরা ক নম্বরের জন্য খুব সহজেই একটা ঘর করে ফেলি, জাবেদার। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা জাবেদাটা কি হবে দেখি। আমরা ছক তৈরি করে ফেলেছি। তাহলে প্রথমে কি হয়? তারিখ। এটা আসলে 1-এর ক নাম্বার তারিখ। বিবরণ, এখানে জাবেদা পৃষ্ঠা, এখানে খতিয়ান পৃষ্ঠা। জাবেদায় খতিয়ান পৃষ্ঠা হয়, খতিয়ান পৃষ্ঠা। এখানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমাদের অঙ্কটা ছিল 2017 মে 10। আসলে আমাদের বলেছে কি অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা দুইটা অনগদ লেনদেন পেয়েছি, একটা 10 তারিখ, একটা 20 তারিখ। তো 10 তারিখে কি ছিল? পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয় 80,000 টাকা। তাহলে 80,000 টাকার কাপড় ক্রয় 10% বাট্টা। এই বাট্টাকে কি বাট্টা বলে? কারবারি বাট্টা। তাহলে 80,000-এর 10% করলে কত হয়? 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকা 80,000 টাকা থেকে বিয়োগ করে আমাদের লিখতে হবে। তাহলে কত লিখতে হবে? 72,000 টাকা। তাহলে আমরা ক্রয়ের যাবে দেখি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব শাহী বস্ত্র বিতান ক্রেডিট। তো আমরা লিখে ফেলি, ক্রয় হিসাব ডেবিট। এখানে আমাদের ডেবিট 72,000 টাকা। আর এখানে প্রদেয় হিসাব, আমরা কার কাছে বিক্রি করেছি? ক্রয় করেছি শাহী বস্ত্র বিতান। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে শাহী বস্ত্র বিতান ক্রেডিট। টাকার পরিমাণ একই, 72,000 টাকা।
তাহলে আমরা ব্যাখ্যায় কি লিখতে পারি যে 10% বার্তায় কাপড় ক্রয়, শাহী বস্ত্র বিতান এর থেকে শাহী বস্ত্র বিতান হতে 10% বার্তায় কাপড় ক্রয়। তাহলে আমাদের এই মে 10 গেল, এবার আসি মে 20 তারিখ। মালিকের মেয়ের জন্য 2000 টাকার কাপড় প্রদান করা হলো। তাহলে মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য ব্যবহার করলে তাহলে কি বলি আমরা, তাকে উত্তোলন বলি। উত্তোলন হিসাব ডেবিট আর পণ্য কমে গেলে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব কি, উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমরা ক্রয় হিসাব উত্তোলন হিসাব কত টাকার কাপড় প্রদান করেছি, 2000 টাকার। তাহলে আমরা এখানে ডেবিটেও 2000, ক্রেডিটেও 2000। এটা ব্যাখ্যায় আমরা কি লিখতে পারি, মালিকের মেয়েকে কাপড় প্রদান। তাহলে আমাদের ব্যাখ্যা শেষ। এখন আমাদের জাবেদার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমরা যোগফল নামাবো। 74,000 টাকা, 74,000 টাকা। এখানে আমরা মোট লিখতে পারি, মোট 74,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ক নাম্বার শেষ হয়ে গেল। এরপরে আমরা আসো খ নাম্বার কমপ্লিট করি। প্রিয় শিক্ষার্থী, আমাদের খ নাম্বারে বলেছে মে 4 তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো। আমরা ক্যাশ মেমো অনেকবার প্রস্তুত করেছি। দেখো ক্যাশ মেমোর আমরা সব তৈরি করে নিয়েছি। এখানে উপরে বিবরণ লেখার জন্য জায়গা থাকবে, বাম পাশে থাকবে কি ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকা, আর নিচে তথ্য লেখার জন্য আমরা ঘর করে নিয়েছি। তাহলে প্রথমেই এখানে ক্যাশ মেমোর প্রথমেই কি লিখতে হয়, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারপরে ক্যাশ মেমো। ডান পাশে থাকে তারিখ, বাম পাশে থাকে ভাউচার নং, ক্রেতার নাম, ঠিকানা। এগুলো আমরা এখন লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো আমরা ছকটা তৈরি করে ফেলেছি। এখানে প্রতিষ্ঠানের নাম দেবলীনা বস্ত্রালয়, তার নিচে প্রতিষ্ঠানের ঠিকানা থাকবে ইসলামপুর, ঢাকা, তারিখ ডান পাশে, বাম পাশে হচ্ছে ভাউচার নং, ক্রেতার নাম, ঠিকানা। এখানে আমরা যার কাছে আমরা বিক্রয় করেছি তার নাম হচ্ছে তপু ট্রেডার্স। এখানে ক্রেতার নাম হচ্ছে কি তপু ট্রেডার্স, ঠিকানা হচ্ছে কুমিল্লা। তপু ট্রেডার্সের ঠিকানা কুমিল্লা। বাম পাশে এখানে ক্রমিক নং, বিবরণ, দর, টাকা, পরিমাণ এবং পরিমাণ টাকা, অর্থাৎ মোট টাকার পরিমাণ এখানে হবে। তো এখন আমরা লিখবো যে আমরা বিবরণে লিখবো আমরা কি বিক্রি করেছি, আসলে কাপড় বিক্রি করেছি কার কাছে। এখানে আমরা দেখো আমাদের 4 তারিখে আছে কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড়। তাহলে আমরা কার কাছে বিক্রি করেছি, তপু ট্রেডার্সের কাছে। কি বিক্রি করেছি, কাপড় বিক্রি করেছি। তাহলে আমরা এখানে লিখবো কাপড়। তাহলে দর কত, 200 টাকা দরে কত গজ, 150 গজ। তাহলে 200 টাকা দরে 150, এখানে আমরা গজ লিখতে পারি। টাকার পরিমাণ এই দুইটা যদি আমরা গুণ করি, টাকার পরিমাণ হয় হচ্ছে 30,000 টাকা। দেখো এখানে উল্লেখ করা আছে, প্রশ্নে উল্লেখ করা আছে কি 5% বার্তায়। তাহলে এই বার্তাটাকে আমরা কি বলবো, কারবারি বার্তা। তাহলে এই বার্তাটা আমরা কি করব, বিয়োগ করে নিব। তাহলে প্রথমে এখানে লিখবো যে বাদ কারবারি বার্তা। তাহলে এই যে 30,000 টাকা মূল্য, এর কত পার্সেন্ট, 5%, অর্থাৎ 5%। যদি 30,000 টাকার 5% করি তাহলে হয় কত, 1,500 টাকা। আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 28,500 টাকা। তাহলে এখানে টাকা কথায়, কি হবে, 28,500 টাকা।
মাত্র। এখানে বাম পাশে থাকে ক্রেতার স্বাক্ষর, ডান পাশে থাকে বিক্রেতার স্বাক্ষর। নিচে বিশেষ দ্রষ্টব্য। দেখো ক্যাশ মেমোতে লেখা থাকে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। তাহলে হয়ে গেল আমাদের ক্যাশ মেমো। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যাশ মেমো আগেও করেছি, এখনো করলাম, খুব সহজেই এটা বোঝা যায়। এর পরবর্তীতে আমাদের কি বলেছে, গ নম্বরে বলেছে দেখো উল্লেখিত লেনদেনগুলো দ্বারা এক ঘর নগদান বই প্রস্তুত করো। তাহলে আমরা এক ঘর নগদান বই প্রস্তুত করব, এজন্য একটা নিশ্চয়ই ছক দরকার, আমরা ছকটা তৈরি করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের গ নম্বরে বলেছে এক ঘর নগদান বই প্রস্তুত করো। তাহলে এক ঘর নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় তার ছকটা আমরা এখানে তৈরি করে ফেলেছি। আমাদের এখানে আগেও বলেছি এক ঘর নগদান বইয়ের দুইটা পার্শ্ব থাকে, একটা ডেবিট পার্শ্ব, একটা ক্রেডিট পার্শ্ব। তাহলে ডেবিট পার্শ্বে এবং ক্রেডিট পার্শ্বে টাকা বৃদ্ধি পাইলেই, নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট পাশে, আর নগদ টাকা যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট পাশে। অর্থাৎ টাকা বৃদ্ধি পাইলেই ডেবিট, টাকা হ্রাস পাইলেই ক্রেডিট। তাহলে খতিয়ানের মতোই আমরা বিপরীত কথাটা লিখব, বিপরীত দফাটা এখানে লিপিবদ্ধ করব। তো দেখো আমরা প্রথমেই আমরা 2017 আগে বিবরণ এখানে কি লিখতে হয় লিখি। প্রথমে এখানে থাকবে তারিখ, তারপরে কি এখানে প্রাপ্তি, এখানে থাকে ভাউচার নং, ভানং, এখানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা টাকা, এখানে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা টাকা। এবার দুই পাশেই 2017 এটা আমাদের মে মাস, মে 1। প্রথমেই আমাদের প্রারম্ভিক নগদ তহবিল, তাহলে এটাকে আমরা ব্যালেন্স বিডি বলবো, ব্যালেন্স বিডি। আমাদের ব্যালেন্স বিডি কত টাকা আছে, 60,000 টাকা। নগদ টাকা হাতে আছে, তার মানে এটাকে আমরা বলবো ব্যালেন্স বিডি, ডেবিট পাশে প্রথমেই লিখে নেব। এখন আমরা পড়ে নেই 4 তারিখে। দেখো আমরা কি বলেছি, বিক্রয় করেছিলাম। আমরা খ নাম্বার প্রশ্নে টাকার পরিমাণ কিন্তু নির্ণয় করেছি। তাহলে এটার জাবেদা কি আমরা জানি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান ডেবিট, তাহলে আমরা কি বিক্রয় করলে টাকা পাওয়া যায়, তাহলে টাকা বৃদ্ধি পায়, এই জন্য আমরা ডেবিট পাশে লিখবো। কি লিখবো, বিক্রয় হিসাব। তাহলে আমরা কি লিখবো, বিক্রয় হিসাব। তারিখ হচ্ছে কি মে 4, বিক্রয় হিসাব। আমরা কত টাকার পণ্য বিক্রয় করেছিলাম, আমরা খ নম্বরে নির্ণয় করেছি 28,500 টাকা। এটা কিন্তু আমরা খ নম্বরেই নির্ণয় করেছি। এরপরে চলে আসি 10 তারিখ। দেখো 10 তারিখে পাবনার শাহী বস্ত্র বিতানের নিকট বাকিতে পণ্য ক্রয় করেছিলাম, এই জন্য এটা অনগদ লেনদেন। আমরা জানি নগদান বইতে অনগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় না, তাহলে এটা আসবে না। 13 নম্বরে দেখো সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। তাহলে সজল ট্রেডার্সের কাছ থেকে আমরা টাকা পেয়েছি, তাহলে টাকা পাইলেই ডেবিট পাশে, অর্থাৎ টাকা বৃদ্ধি পেয়েছে ডেবিট পাশে। কার কাছ থেকে পেয়েছি, সজল ট্রেডার্স। তাহলে এটা আমরা এখানে মে কত তারিখে পেয়েছি, এটা মে 13। এখানে আমরা সজল ট্রেডার্স, আমরা এখানে প্রাপ্য হিসাব লিখতে পারি, দেনাদার হিসাব লিখতে পারি, অথবা সজল ট্রেডার্স হিসাবও লিখতে পারি। কত টাকা পেয়েছি, 40,000 টাকা। 40,000 টাকা আমরা লিখে ফেললাম। এরপরে দেখো আমাদের 15 তারিখ অগ্রিম দোকান ভাড়া প্রদান 30,000 টাকা। তাহলে টাকা প্রদান করলে টাকা চলে যায়, তাহলে আমাদের ক্রেডিট পাশে হবে। তাহলে এটা তারিখ হচ্ছে কত, 15, মে 15।
আমরা যদি অগ্রিম ভাড়া প্রদান করি তাহলে টাকা আসে না চলে যায়? চলে যায়। তাহলে নগদান ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে ডেবিট কি? অগ্রিম ভাড়া। তাহলে আমরা কি লিখবো? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু আমরা নগদান হিসাব প্রস্তুত করছি, এই জন্য আমরা কি করবো? এখানে অগ্রিম ভাড়া হিসাব লিখবো। তাহলে এখানে লিখে ফেলি অগ্রিম ভাড়া হিসাব। টাকার পরিমাণ আমাদের কত ছিল? টাকার পরিমাণ ছিল আমাদের 30,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া প্রদান 30,000 টাকা। এরপরে দেখো আমাদের আছে কি 20 তারিখ মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। তাহলে এটাও অনগদ লেনদেন, এই জন্য এটা কিন্তু আমাদের এখানে আসবে না। এরপরে দেখো আছে 25 তারিখ এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 2,500 টাকা। তাহলে এপ্রিল মাসের বিদ্যুৎ বিল মে মাসে পরিশোধ করা হয়েছে, তাহলে বকেয়া ছিল, এই জন্য বকেয়া বিদ্যুৎ বিল হিসাব। তাহলে টাকা চলে গেলেই তাহলে নগদান ক্রেডিট, এই জন্য বকেয়া বিদ্যুৎ বিল হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের তারিখ কত হবে? 25 তারিখ। তাহলে এখানে আমরা লিখে ফেলি মে 25 বকেয়া বিদ্যুৎ বিল হিসাব। টাকা কত? আমরা কত টাকা বিদ্যুৎ বিল প্রদান করেছি? 2,500 টাকা। তাহলে এই দুইটা ছাড়া আমাদের আর কোনো ক্রেডিট পাশেও আর কোনো এন্ট্রি নাই। তাহলে আমাদের সম্পূর্ণ সবগুলো তথ্য আমাদের লিপিবদ্ধ করা হয়ে গেল। তো এখন আমাদের কাজ কি? আমরা এখন প্রথমে আগে কি করি? নগদ এক ঘর নগদান বইয়ের ক্ষেত্রে সবসময় ডেবিট পাশে বেশি হবে। অর্থাৎ কি নগদ জের সবসময় ডেবিট পাশেরটা বেশি হয়, কখনো নগদের ক্রেডিট জের হয় না, ক্রেডিট উদ্বৃত্ত হয় না। তো আমরা সবসময় নগদ টাকার ডেবিটটা বেশি হবে, তাহলে ডেবিট পাশে আগে যোগ করব। আর ডান পাশে যেহেতু আমরা বলেছিলাম যখন আমরা খতিয়ান করেছি, খতিয়ানের সময় টি ছকে কি করেছি? যে পাশে টাকা কম পড়ে সে পাশেই ব্যালেন্স সিডি হয়। তো এখানে যেহেতু এক ঘর নগদান বই প্রস্তুত করছি, নগদান হিসাবে ক্রেডিট পাশে আমাদের ব্যালেন্স সিডি হবে সব সময়। তাহলে আমরা এক ঘর নগদানের ক্ষেত্রে কিন্তু এটা, তাহলে আমরা বাম পাশে যোগ করে ফেলি। ডান পাশে একটা ঘর ফাঁকা রেখে যাতে এক ব্যালেন্স সিডিটা আমরা লিখতে পারি। দুই পাশে সমান সমান ভাবে আমরা দাগ দিলাম। যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 1,28,500 টাকা। তাহলে এ পাশেও আমরা লিখব 1,28,500 টাকা। এখন এই 1,28,500 থেকে এই দুইটা বিয়োগ করতে হবে। মে কত? তাহলে মে 31। মে 31 আমরা কি লিখবো? তাহলে এখানে ব্যালেন্স সিডি। মে 31-এ কি লিখবো? ব্যালেন্স সিডি। তাহলে এখানে ব্যালেন্স সিডি, এই 1,28,500 থেকে এই টাকাগুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাবো সেটাই আমাদের ব্যালেন্স সিডি। আমরা বিয়োগফল কত হচ্ছে? 96,000 টাকা। তাহলে আমাদের এই ব্যালেন্স সিডিটা যে পাশে সিডি হবে তার বিপরীত পাশে বিডি। মে মাস, তাহলে এবার কি হবে? জুন মাসের 1 তারিখ, অর্থাৎ যে মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি হয় তার পরবর্তী মাসের শুরুতে ব্যালেন্স বিডি হয়। তাহলে মেয়ের পরে জুন 1 ব্যালেন্স বিডি কত টাকা? ওই 96,000 টাকায় যে টাকাটা সিডি হবে সেটাই আমাদের বিডি করতে হয়। তো আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এক ঘর নগদান বই অত্যন্ত সহজ, তোমরা এটা খুব ভালো করে চর্চা করবে। প্রিয় শিক্ষার্থী, তো আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো। আবার পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ অল।